রাহনুমা চৌধুরী রাহা, হায়া আর সে 6 মাসের ছোট বড়। তাদের জন্য ফ্রেন্ডলি সম্পর্ক না হলেও রাহা কেমন যেন হায়ার সাথে আলগা ভাব করতে চায় দেখা হলেই। এমনিতে কখনো ফোন বা টেক্সট করে খোঁজ খবর নেয় না। হায়া রাহাকে দেখে তার কাছে এগিয়ে গিয়ে বলে, আরে রাহা যে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোর ইউনিভার্সিটিতে দেখলাম, আসো না রেগুলার? আসলে একটু ফিভার হয়েছিল, তাই কয়েকদিন মিস গিয়েছে। কথা বলতে বলতে হায়া সৌজন্যতার খাতিরে রাহাকে তাদের সাথে লাঞ্চ করার অফার করলে রাহা একেবারে রাজি হয়ে যায়। হায়া রাহাকে নিয়ে মেহেরিমার কাছে এসে পড়ে। মেহেরিমাকে দেখে রাহার কপাল কুঁচকে যায়। তার মুখ চোখ দেখে যে কেউ বলতে পারবে যে মেহেরিমাকে দেখে খুশি নয়, কিন্তু মেহেরিমা তার সাথে হেসে হেসে কথা বলে। তারা 3 জন খেতে খেতে কথা বলছিল, তখনই মেহেরিমার ফোন বেজে ওঠে। মেহেরিমা তার ফোনটা ব্যাগ থেকে বের করে টেবিলের উপর রেখেছিল, যার কারণে ফোন বেজে উঠতেই 3 জন রমণীর দৃষ্টি চলে যায় সেখানে। জাহান ফোন করেছে মেহেরিমাকে। হায়া ভাইয়ের কয়েল দেখ মিটমিটি হেসে ভ্রু নাচিয়ে বলে, আপনার প্রিয়তমের কল এসে পড়েছে, যান চিপায় গিয়ে একটু উম্মা আম্মা দিয়ে আসুন। মেহেরিমা ব্যাপক লজ্জা পেয়ে যায় হায়ার এমন কথায়। মেয়েটা বড্ড লাজুক প্রকৃতির, আর তার এই স্বভাবটা সদ্ব্যবহার করে এই 2 ভাই বোন। মেহেরিমা হায়াকে চোখ গরম করে শ্বাসে সেখান থেকে উঠে চলে যায় কথা বলতে। তাদের এই খুঁটিসুটির সবটাই নীরবভাবে প্রত্যক্ষ করছে রাহা। তার চোখ মুখ স্বাভাবিক, অস্বাভাবিক রকমের শান্ত স্বাভাবিক। মেহেরিমা উঠে যেতেই রাহা হায়াকে মেহেরিমার বিরুদ্ধে উস্কে দিতে থাকে। সে বলে, হায়া, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? রাহার কথা শুনে হায়ার কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কেন, মাথা খারাপের কি কাজ করলাম? তুমি এমন লো ক্লাস মেয়ের সাথে চলছো? ওর ক্লাস আর আমাদের ক্লাস কি এক হলো? কাপড় চোপড় দেখে তো মনে কথাকার কোন বস্তি থেকে উঠে এসেছে, তার উপর শুনছি এতিম নাকি মেয়েটা। শুনো হায়া, এসব মেয়ে প্রচণ্ড শেয়ানা হয়। এরা নিজেদের মিষ্টি মিষ্টি কথা বলে নিজেদের ট্র্যাপে ফেলে তারপর ঝোপ বুঝে কোপ মারে। তোমায় সতর্ক করে দিচ্ছি, মেয়েটার সাথে যত কম পারবে মিশবে। আরেকটা কথা, ওর ফোনে জাহান ভাইয়া ফোন দিছিল কেন? হায়া চট করে মাথা গরম করার মেয়েরা মায়ের মতো শান্ত মেজাজের অধিকারী, কিন্তু এরা মা মেয়ে নিজেদের প্রিয়তমের কাছে অশান্ত অস্থির হয়ে থাকে। হায়া কফের কাপড়ে চুমুক দিতে দিতে রাহার সম্পূর্ণ কথাগুলো শুনে একটা টুর শব্দ পর্যন্ত করে না। বেস্ট ফ্রেন্ড সম্পর্কে এত বাজে কথা বলার ভেতরে তার জোয়ালামুখীর মতো রাগের উদ্গ্রীব হলেও তার চেহারা দেখে ভেতরের অবস্থা বোঝা মুশকিল। হায়া কফির 1 টাইম কাপ থেকে মুখ তুলে রাহার দিকে তাকালে দেখতে পায় রাহার পেছনে মেহেরিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে অলরেডি বর্ষণ শুরু হয়ে গেছে। আসলে নেটওয়ার্ক খারাপ থাকায় মেহেরিমা কথা বলতে পারেনি, আর তাদের ক্লাসের সময় হয়ে যাওয়ায় জাহান শুধু সে খেয়েছে কিনা জিজ্ঞেস করে কল কেটে দেয়, যার কারণ রাহার প্রায় সব কথাই সে শুনতে পায়। হায়া রাহার দিকে তাকিয়ে মুখে একটা হাসি ফুটিয়ে বলে, কারণ ভাই আর মেহু রিলেশনে আছে, আর আমাদের ইয়ার ফাইনাল এক্সামের পর ওদের দুজনের বিয়ে খেতে চলেছ। কি? হ্যাঁ, জানো মেয়েটা এত বড় মিচকা শয়তান, ভেতরে ভেতরে আমার ভাইকে ভালোবেসে গুমড়ে মরে, আর আমার একটু বলেও নি। এ মেয়ে নাকি নিজেকে আমার বেস্ট ফ্রেন্ড দাবি করে, কত বড় শেয়ানা বুঝতে পেরেছো? কেন জানায়নি জানো? রাহা না বোধক মাথা নাড়ায়। হায়া হেয়ালি করে বলে, ওহো, তুমি জানবে কি করে? আমিই বলছি। বেয়াদবটা তোমার মতো এমন চিপ ধারণা রাখতো নিজের প্রতি, নিজেকে বামন আর ভাইকে চাঁদ মনে করতো। কথায় আছে না, বামন হয়ে চাঁদে হাত দেয়া। আমি কেমনে কেমনে যেন জানতে পেরে গেলাম, প্রচন্ড রেগে গিয়ে সিদ্ধান্ত নিলাম ওকেই আমার ভাবি বানিয়ে সিরিয়ালের জল্লাদ ননদের মতো কুটকাচালি করে ওকে ভাইয়ের কাছে মার খাওয়াবো। কিন্তু কপাল দেখো আমার, ওর বিয়ে হওয়ার আগেই আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। ওকে মিথ্যে কথা বলে ভাইয়ের কাছে মার খাওয়ানো আর হলোই না আমার। কিন্তু ব্যাপার না, এটারও একটা ব্যাকআপ প্ল্যান ভেবে রেখেছি আমি। শুনবে কি? কথাটা ভীষণ আফসোস নিয়ে বলে হায়া। রাহা উল্লুকের মতো মাথা নাড়িয়ে সম্মতি জানায়। হায়া একটা শয়তানি হাসি দিয়ে বলে, ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে এর প্রতিশোধ নেব আমি। ব্যাপারটা জোস না? রাহা এবারও হায়ার কথায় নিজের অজান্তে সম্মতি দেয়। হায়া নিজের ব্যাগ নিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ায়। যাওয়ার আগে তীক্ষ্ণ চোখে তাকিয়ে গম্ভীর গলায় বলে, মেন্টালিটি চেঞ্জ করে কথা বলতে পারলে আমার সাথে কথা বলতে আসবে, নয় হলে বলার দরকার নেই। আমি মেহুকে যতটা চিনেছি এই 2 বছরে, ততটা ও নিজের সম্পর্কে নিজেও জানে না। তাই বলছি,
আমার ভাইয়ের হবু বউ ওরফে আমার বেস্ট ফ্রেন্ড সম্পর্কে কিছু বলার আগে ভেবে চিনতে বলবে। আসছি, আল্লাহ হাফিজ। কথাটা বলে হায়া মেহরিমের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। রাহা শুনতে পায় হায়া বলছে, তোর চোখের পানি বেশি হয়ে গেছে না? চল, তোরে দুইটা ধমক খাওয়াবো আজ ভাইয়ের থেকে। যার তার কথায় চোখের টাঙ্কি খুলে দেয় বেয়াদব একটা। এদিকে রাহা হায়ার সব কথা বুঝতে পারে একটু দেরিতে। যখন সবটা বুঝতে পারে তখন রাগে ফেটে পড়ে। সে এতটা রেগে যায় যে তারা যে টেবিলে বসেছিল সেটা উল্টে ফেলে দেয়। ক্যান্টিনে থাকা গুটি কয়েক স্টুডেন্টরা তার দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে। আশিয়ানের আজ ভার্সিটি থেকে ফিরতে বেশ লেট হয়ে যায়। আসলে যে সে ক্লাস শেষ করে তার বাবার অফিসে গিয়েছিল, মাঝে মধ্যে অফিসে গিয়ে বাবার কাছে সাহায্য করে। আশিয়ানের আজ ভার্সিটি থেকে ফিরতে বেশ লেট হয়ে যায়। আসলে সে ক্লাস শেষ করে তার বাবার অফিসে গিয়েছিল, মাঝে মধ্যে অফিসে গিয়ে বাবার কাজে সাহায্য করে। আশিয়ান টায়ার নট ঢিলে করতে করতে সিঁড়ি বেয়ে উপরে উঠছিল, তখনই তার মা তাকে ডেকে ওঠে। আশু, হায়া আসেনি তোর সাথে? আশিয়ান পেছন ফিরে বলে, আম্মু, আমি তো অফিস থেকে ফিরছি, আর হায়ার ক্লাস শেষই বিকেলে। আমার সাথে ফিরবে কিভাবে ও? ওকে তো আমি গাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম। ও তো বাসায় আসেনি, মনে হয় ও বাড়িতে চলে গিয়েছে। কথাটা শুনে আশিয়ান রেগে যায়। মানে কি, বাপের বাড়ি যাবে ভালো কথা, তাই বলে শ্বশুর বাড়ি কাউকে জানিয়ে পর্যন্ত যাবে না? সে তার মাকে বলে, তুমি ফোন দিয়ে মাম্মামকে বলো হ্যাঁ যেন রেডি হয়ে থাকে। আমি ফ্রেশ হয়ে এসে ওকে নিয়ে আসবো। নিয়ে কেন আসবি? থাকুক কয়েকটা দিন। না, তুমি না করতে পারলে আমায় বলো, আমি মাম্মামকে ফোন দিচ্ছি। আজব ব্যাপার স্যাপার তোদের। দুইজন সারাদিন লেগে থাকবি একে অপরের সাথে, আবার না দেখে একটা দিনও থাকতে পারবি না। যা তুই ফ্রেশ হয়ে আয়, আমি দিচ্ছি ফোন। মায়ের কথা শুনে আশিয়ান রুমে চলে যায়। হাতের ব্যাগটা ঢিল মেরে বেডে ফেলে রাখে। গজগজ করতে করতে শার্ট খুলতে থাকে। তার জামা কাপড় নিয়ে ওয়াশরুম চলে যায় শাওয়ার নিতে। আশিয়ান শাওয়ার নিয়ে মাত্রই বের হয়েছে, তখনই হন্তদন্ত হয়ে তার রুমে আসে তার মা। অস্থির হয়ে বলে, আশু, হায়া তো বাড়িতে যায়নি রে। কি বলছো মা? হ্যাঁ, তোর মাম্মাম তো তাই বললো আমাকে। মেয়েটা তাহলে কই গিয়েছে আশু? কত রাত হয়ে গেল। যা দিনকাল পড়েছে, ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। আশির মায়ের কথা শুনে ঘড়ির দিকে তাকালে দেখতে পায় রাত 9টা বাজতে 5 মিনিট বাকি আছে। এত রাত হয়ে গেল, কই গেল তার পুতুল বউ? এদিকে আশিয়ান মাকে শান্ত করার জন্য বলে, তুমি চিন্তা করো না আম্মু, দাঁড়াও আমি দেখছি। আশিয়ান তড়িঘড়ি করে তার ড্রাইভারকে কল লাগায়। তার থেকে জানতে পারে হায়া গাড়িতে করে বাসায় আসেনি, রিক্সা করে বাসায় আসার জন্য রওনা হয়েছিল। এটা শুনে আশিয়ান আরও রেগে যায়। ড্রাইভার তাকে এ বিষয়ে কেন জানালো না, তার বকাঝকা করে। তারপর ড্রাইভারের কল কেটে হায়াকে কল লাগাবে, তখনই একটা আননোন নাম্বার থেকে তার ফোন কল আসে। আশিয়ান কলটা রিসিভ করে যা শুনতে পায় তা শুনে তার হাত পা কাঁপতে শুরু করে। আমি আসছি। আশিয়ান কাঁপা কাঁপা গলায় বলে। কথাটা বলে আশিয়ান ফোনটা কেটে তড়িঘড়ি করে টি শার্ট গায়ে দিয়ে বাইরে যাওয়ার জন্য ছুট লাগায়। তখন স্পর্শ তার পেছন ডেকে জিজ্ঞেস করে, কি হয়েছে আসিয়ান? কে ফোন করেছিল আর কি বা বললো? আশিয়ান তার প্রশ্নের কোনো জবাব না দিয়ে ওয়ালেট আর ফোন নিয়ে ছুট লাগায়। স্পর্শ তার পিছু ডাকলেও শোনে না। অন্যদিকে হানিয়া স্পর্শ থেকে মেয়ের বাড়ি না ফেরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। হানিয়া জাবিনের কাছে এসে চিন্তিত হয়ে বলে, এই শুনছেন স্পর্শর বাবা? জাবিয়ান ল্যাপটপে আঙুল চালাতে চালাতে বলে, বলো, শুনছি। হায়া নাকি এখনো বাসায় ফিরেনি। সে এখন একা নেই হানি, তার সাথে তার হাসবেন্ড আছে। তুমি আইসেনের উপর ভরসা করতে পারছো না এখনো? আশিয়ান বাসায় একা এসেছে। আশিয়ান নাকি হায়াকে বিকেলে ড্রাইভারের সাথে বাসায় পাঠিয়ে দেয় আর ও ভাইয়ার অফিসে চলে যায়, কিন্তু বাসায় এসে দেখে হায়া আসেনি। আপু আমায় ফোন করেছিল তালুকদার বাড়িতে হায়া এসেছে নাকি জানতে। কি কি বললে আম্মু? হানিয়া পেছন ঘুরে দেখে তার ছোট ছেলে জাইন দাঁড়িয়ে আছে, চোখ মুখ অস্বাভাবিক রকমের ভীত। জাইন দ্রুত পদে বাবা মায়ের রুমে ঢুকে মায়ের সামনে দাঁড়িয়ে অস্থির হয়ে জিজ্ঞেস করতে থাকে, আম্মু কি বললে? পুতুল এখনো বাসায় ফেরেনি মানে? কোথায় গেল তাহলে? জানি না রে বাবা, তোর সোনামা ফোন দিয়ে আমায় এইটুকুই বললো। জাইন জাবিনের কাছে এসেছিল অফিসের একটা প্রজেক্টের বিষয়ে কথা বলতে। রুমের প্রবেশের আগে দরজায় দাঁড়িয়ে সে হানিয়ার কথাগুলো শুনে ফেলে। কথাটা শুনে অস্থির হয়ে যায়। দুই ভাইয়ের কলিজার টুকরো হায়া। জাহিদ দৌড়ে নিজের রুমে গিয়ে হায়াকে কল লাগাতে থাকে, কিন্তু হায়া ফোন রিসিভ করে না। বাঁচতে বাঁচতে কেটে যাচ্ছে। হায়াকে ফোনে না পেয়ে সে আশিনের নাম্বারে কল লাগায়। আশিনের ফোনে কল ঢোকার সাথে সাথে অপর পাশ থেকে এক নারী কণ্ঠ বলছে,
জাইন লাগাতার কয়েকবার কল করে আশিয়ানের নাম্বারে, কিন্তু প্রতিবারই তাকে ব্যস্ত দেখাচ্ছে। জাইন পুনরায় বাবা মায়ের রুমে এসে পড়ে। তারপর তাদের দুজনকে বলে, বাবা, আম্মু পুতুলের নাম্বারে ফোন দিয়েছিল, কিন্তু পুতুল ফোন ধরছে না। আশিয়ান ভাইয়ার নাম্বারেও কল দিয়েছিলাম, তার ফোন নাম্বারও ব্যস্ত বলছে। হানিয়া এবার কেঁদে দেয় মেয়ের টেনশনে। এমনিতে মেয়েকে আজ পর্যন্ত নিজের কাজ ছাড়া করেনি কখনো। এই এক সপ্তাহ তারা যে কিভাবে মেয়েকে ছাড়া থেকেছে সেটা শুধু তারাই জানে। জাবিয়ান তো প্রতিদিন রাতে মেয়ের ঘরে গিয়ে বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর এসে শোয়। জাবিয়ান হানিয়াকে বলে হায়ার সব ফ্রেন্ডকে কল করতে, আর সে জাহিরের সাথে বের হয়ে যায় হায়াকে খুঁজতে। হানিয়ার কান্নার আওয়াজ পেয়ে বৃদ্ধ রোজি বেগম নিজের রুম ছেড়ে বের হয়ে তাদের রুমে আসে বহু কষ্ট করে। বয়স হয়েছে তার অনেক, এছাড়া বিভিন্ন রোগবালয়ের কারণে এখন তেমন হাঁটাচলা করতে পারেন না। আদিব মাহমুদ মারা যাওয়ার পর ভদ্রমহিলা যেন একটু তাড়াতাড়ি বুড়িয়ে যাচ্ছেন। রোজি বেগম এসে হানিয়ার পাশে বসে তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে হানিয়া তাকে হায়ার নিখোঁজের কথা জানান এবং কান্না করতে থাকে। রোজি বেগম তাকে শান্ত করাতে থাকেন। রাত 12টার দিকে জাহান জাবিয়ান আর হানিয়াকে ফোন দিয়ে বলে মির্জা বাড়িতে যেতে এবং হায়া তার সাথেই আছে। হায়াকে পাওয়া গিয়েছে শুনে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর জাবিয়ান হানিয়াকে বাসা থেকে পিক করে মির্জা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাত 10টা থেকে 12টা পর্যন্ত জাবিয়ান আর জাহিদ হায়াকে বিভিন্ন জায়গায় খুঁজেছিল। আশিয়ানরা বাসায় ফিরে রাত 12:30টায়। আবরার স্পর্শ জাবিয়ান, হালিয়া আর জাইন দেখতে পেল আশিয়ান কোলে করে হায়াকে নিয়ে আসছে। হায়ার ডান পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা। তারা বসা থেকে উঠে দাঁড়িয়ে হায়ার কাছে এসে অস্থির হয়ে জিজ্ঞেস করে, হায়া কি হয়েছে মা? এখন ব্যথা পেলে কিভাবে? আশিয়ান ক্লান্ত গলায় বলে, একটু বসতে জায়গা দাও, তারপর বলছি। সকলে আশিয়ানের কথা শুনে সরে গিয়ে তাদের বসার জায়গা দেয়। আশিয়ান আস্তে করে হায়াকে একটা সোফায় শুয়ে দিয়ে তার ব্যান্ডেজ করা পায়ের নিচে একটা কুশন দেয় এবং নিজে অন্য একটা সোফায় গিয়ে ধাপ করে বসে পড়ে। হানিয়া তাড়াতাড়ি করে হায়ার কাছে এসে তার মাথাটা নিজের কোলে তুলে নেয়। আলতো হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। জাবির মেয়ের এমন বেহাল অবস্থা দেখে কিছুটা রেগে যায়। হায়ার সব দায়িত্ব এখন আশিয়ানের। তাহলে আজ হায়া এতটা আঘাত পেল কি করে? কই, তার কাছে যত দিন ছিল কখনো তো এমন চোট পায়নি তার মেয়ে। সে গম্ভীর গলায় আশিয়ানকে জিজ্ঞেস করে, আসিয়ান এখন কি বলবে? হায়া এতটা চোট পেল কি করে? যেখানে তার সব দায়িত্ব আমি তোমার দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতাম, আজ তুমি সেই দায়িত্ব অবহেলা করে আমার স্বস্তির নিঃশ্বাসের জায়গায় চিন্তা ও অস্থিরতা ঢেলে দিলে। তুমি তো এতটা দায়িত্বহীন ছেলে না আমার জানা মতে। আশিয়ান শ্বশুরের এমন গম্ভীর গলায় শুনে বুঝতে পারে বেশ রেগে গেছে তার ফুপা রূপী শ্বশুর। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আজ ভার্সিটিতে ও আর ওর ফ্রেন্ড ক্লাসে মনোযোগ না দিয়ে গল্প করছিল। পড়া ধরলে পারেনি, এজন্য বকা দিয়েছিলাম। তোমার আদরের দুলালি মেয়ের তো আবার বেশি অভিমান। ভার্সিটি ছুটি হওয়ার পর আমি আমার ড্রাইভার দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিই। সে কিছুটা পথ অতিক্রম করে গাড়ি থেকে নেমে ওর ফ্রেন্ডকে নিয়ে রিক্সায় ওঠে। টিএসসিতে আজ আন্দোলন ছিল, সেখানে ঝামেলায় ওদের রিক্সা আটকে পড়ে। কয়েকজন মারামারি করতে করতে ওদের রিক্সা এসে ধাক্কা দিলে রিক্সা উল্টে পড়ে গিয়ে এই চোটগুলো পায়। ওর ফ্রেন্ড ওর থেকে বেশি ব্যথা পেয়েছে। সকালে ভার্সিটিতে যাওয়ার আগেও আমার সাথে যেতে বলেছিলাম ওকে, কিন্তু তখনও আমার কথা না শুনে একা একা চলে গিয়েছিল। এখন বলো, এসব আমার দায়িত্বহীনতার জন্য হয়েছে নাকি ওর অযাচিত অভিমানের কারণে? সকলে এক ধ্যানে আশিয়ানের কথা শুনে। তার সব কথা শুনে একটা বেগবও বলে দিতে পারবে আজকের এত সব পেরেশানির কারণ হায়া নিজেই। এর জন্য আশিয়ানকে দোষ দিলে তার প্রতি অন্যায় করা হবে। জাবিয়ানের এবার আশিয়ানের রাগটা সরে গিয়ে সেটা বার্তায় হায়ার উপর। হায়া মায়ের কোলে মাথা দিয়ে চোরা চোখে সকলের মুখভঙ্গি দেখছে। সকলে যে তার উপর অসন্তুষ্ট সেটা হায়া বেশ বুঝতে পারছে। জাবিয়ান মেয়ের দিকে শান্ত চাহনি নিয়ে তাকায়। হায়া বাবার এমন চাহনি দেখে ভয়ে কয়েকটা শুকনো ঢোক গেলে মিনমিনিয়ে বলে, আর কখনো এমনটা হবে না বাবা। যদি হয় সেদিন তাহলে আমার হাতও নিয়ন্ত্রণে থাকবে না। বেশি বড় হয়ে যাওনি যে তোমার শাসন করতে পারবো না। আমি যাতে এমন অবাধ্য হওয়ার কথা আর কখনো না শুনি, মনে থাকবে? শেষের কথাটা অনেকটা ধমকে সুরে বলে জাবিয়ান। হায়া ভয় ভয় বলে, হ্যাঁ থাকবে। এদিকে হায়াকে এমন বকাঝকা খেতে দেখে আসেন মনে মনে হেসে খুন। হায়া অবশেষে কারো কাছে জব্দ হয়েছে দেখে তার এক খুশি। হায়া আর চোখে আশিয়ানের দিকে তাকালে তার হাসি হাসি মুখটা দেখতে পেয়ে তেলে বেগুনে জ্বলে যায়। আশিয়ান তার তাকানো দেখে একটা চোখ টিপ দিয়ে আবারও মিটমিটে হাসতে থাকে। হায়া আশিয়ানের চোখে চোখে যুদ্ধের মাঝে জাবিনের একটা কথায় আশিয়ানের মাথায় বাজ পড়ে। আশিয়ান জাবিনের কথা ধ্যান দিলে শুনতে পায় জাবিয়ান আবরারকে বলছে, ভাই, মেয়েটাকে কয়েকদিনের জন্য আমাদের সাথে নিয়ে যাই। ওকে এমন অবস্থায় রেখে আমরা দুজন চিন্তায় পাগল হয়ে যাব। জানাই তো সব। আবরার জানে জাবিয়ান হানিয়ার চেয়ে বেশি পাগল মেয়ের জন্য।
তাই সে আর অমত করে না, সম্মতি দিয়ে দেয় হায়াকে নিয়ে যাওয়ার। এদিকে বাবা আর শ্বশুরের আলোচনা শুনে আশিয়ানের অস্থির হয়ে যাবে। নিয়ে যাবে মানে? তার বউকে নিয়ে কেন যাবে? আশিয়ান তাহলে বউ ছাড়া কাঙ্গাল হয়ে যাবে না? মেয়েটা এই কয়েকদিনে তার আসক্তি হয়ে উঠেছে। আশিয়ান তড়াক করে বসা থেকে উঠে বলে, হায়া কোথাও যাবে না। আবরার তাকে ধমকে বলে, কেন যাবে না? আমি যাওয়ার পারমিশন দিয়েছি, তুমি আর ঝামেলা করো না। কেন যাবে মানে? ও এখন বিবাহিত, আমার পারমিশন না নিয়ে আমার স্ত্রী কোথাও যাবে না। আশিয়ানের অস্থিরতাই বলে দিচ্ছে সে হায়ার প্রতি কতটা আসক্ত হয়ে পড়েছে। জাবিয়ান আশিয়ানের কাছে এসে বলে, কয়েকটা দিনের তো ব্যাপার, লাগলে তুমিও চলো আমাদের সাথে। বিয়ের পরের দিন নাইয়রের জন্য 3 দিন থেকে এসেছে তার ওই বাড়িতে। একসময় নানা বাড়ি হলেও এখন তো শ্বশুর বাড়ি। আর কয়েকদিন পর পর শ্বশুর বাড়িতে গিয়ে ঘাটি পাড়া আশিয়ানের ব্যক্তিত্বের বিরোধী। আশিয়ান জাবিয়ানের প্রস্তাব নাকচ করে দিয়ে বলে, আপাতত এই কথাটা রাখতে পারছি না বাবাই, এর চেয়ে এক কাজ করা যায়, তুমি আর মাম্মাম এখানে থেকে যাও কতদিন। এটা কি করে হয় আশু? কেন হয় না বাবাই, প্লিজ তোমরা থেকে যাও, হায়ার ভালো লাগবে। হানিয়া বলে ওঠে, এটা হয় না বাবা, ও বাড়িতে তোমার নানা ভাই আর নানু, ছোট নানু একা হয়ে যাবে যে। জাহান জাহিন সারাদিন হসপিটাল আর অফিসে ব্যস্ত থাকে। তাহলে মাম্মাম তাদেরও ওই বাড়িতে নিয়ে আসি, অনেকদিন তো হলো নানা ভাই আর ছোট নানু আসে না। সকলে আশিয়ানের এমন বাচ্চামো দেখে অবাকই হয়। বিয়ের 1 সপ্তাহের মধ্যে আশিয়ান হায়ার জন্য এতটা পাগল হয়ে যাবে তারা ভাবতেও পারেনি। হায়াও কেন জানি আশিয়ানের কথা তাল মেলায়। অনেক তর্কাতর্কি করে কথাবার্তা শেষে সিদ্ধান্ত নেওয়া হয় মির্জা বাড়ির সকলে আগামী কয়েকদিন এই বাড়িতে থাকছে। হায়া আবরার স্পর্শ ভীষণ খুশি হয় এমন সিদ্ধান্তে। আজ রাতের জন্য জাইন চলে যায় নিজেদের বাসায়। কাল সকালে সে তার দাদা ভাই আর ছোট দাদিকে নিয়ে এই বাসায় এসে পড়বে। হায়াকে রুমে যাওয়ার জন্য শোয়া থেকে উঠে বসলে আশিয়ান হুট করে তাকে কোলে নিয়ে হাঁটা শুরু করে। হায়া তার এমন কাজে থতমত খেয়ে যায়। ড্রয়িং রুমে তখনও তার মা আর শাশুড়ি বসে আছে। তার বাবা আর শ্বশুর মশাই জাইনকে বাহির পর্যন্ত এগিয়ে দিতে গিয়েছে। মা শাশুড়ির সামনে এমন করে কোলে তোলায় হায়া ভীষণ লজ্জা পায়। সে তার হালকা ধারালো নখ নিয়ে আশিয়ানের কাঁধ খামচে ধরে রাগে দাঁত কিরমিরিয়ে বলে, নির্লজ্জ, অসভ্য, বেহায়া লোক! মা শাশুড়ির সামনে এইভাবে কেউ কোলে তোলে? এই, আপনি এত লজ্জাহীন হলেন কবে থেকে? হ্যাঁ, কি করে হলেন? বিদেশে গিয়ে কি সব লজ্জা কেজি দরে বিক্রি করে দিয়েছেন? এদিকে হায়ার নখের আঘাতে আশিয়ানের কাঁধ চলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে সহ্য করে মুখ বন্ধ করে হেঁটে চলেছে। রুমে এসে আশিয়ান হায়াকে বেডে না রেখে সোজা চলে যায় ব্যালকনিতে। আশিয়ানের রুমের ব্যালকনিতে কোনো গ্রিল নেই, অর্ধেক রোলিং আর বাকি অর্ধেক খোলা। আশিয়ান হায়াকে কোলে করে রোলিংয়ের বাইরে নিয়ে যায়। তারপর হায়ার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বাঁকা হেসে বলে, আমার যে এত জ্বালাও, একটা কথাও শোনো না। এর শাস্তি হিসেবে এখন এখান থেকে ফেলে কোমর ভেঙে দিই, তারপর সারা জীবন আমার কোলে চড়ে সব জায়গায় ঘুরতে হবে? ব্যাপারটা জোস না? হায়া আশিয়ানের এমন কাণ্ড দেখে ভয়ে তার কাঁধ শক্ত করে চেপে ধরে সেখানে মুখ লুকিয়ে নিয়ে কাঁপতে থাকে। হায়ার অ্যাক্রোফোবিয়া অর্থাৎ উচ্চতায় ভীতি আছে। আশিয়ান এটা জানে না। সে এমনিতে মজা করার জন্য কাজটা করেছে, যেমনটা সে আর হায়া প্রতিবার করে। সে হায়াকে জ্বালানোর জন্য একটা খোঁচা দেয়। ব্যাস, হায়া তেলে বেগুনে জ্বলে উঠে তাকে 3টা খোঁচা, 2টা ঘুষি আর একটা জোরদার চিমটি কাটবে। এতে আশিয়ান ব্যথা পেলেও বিষয়টাকে ভীষণ এনজয় করে। আশিয়ান নিজের হাতের বাঁধন একটু হালকা করে ফেলে দেওয়ার ভয় দেখিয়ে বলে, দেই, ফেলে দেই। হায়া আগের থেকেও শক্ত করে আশিয়ানের কাঁধ চেপে ধরে কাঁপা কাঁপা গলায় বলে, এমনটা করবেন না প্লিজ। আমি আপনার সব কথা শুনবো। আমায় এখান থেকে নিয়ে যান, ভয় করছে আমার। আশিয়ান অনুভব করে তার কাঁধ ভিজে উঠছে আর হায়া নিজেও কিছুটা কেঁপে কেঁপে উঠছে। মেয়েটা কি বেশি ভয় পেয়ে গেল তার, যার কারণে কাঁদছে? আশিয়ান তার হাতের বাঁধন শক্ত করে হায়াকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রুমে নিয়ে আসে। রুমে এসে বেডে শুয়ে দিতে চাইলেও হায়া তার কাঁধ ছাড়ে না, শক্ত করে ধরে রাখে। আশিয়ান বেডে বসে হায়াকে নিজের কোলে বসিয়ে নিজের সাথে জড়িয়ে ধরে। তারপর তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, হ্যাঁ বউ, কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন? আমি কি তুমি সত্যি সত্যি ফেলতাম নাকি? আমি তো মজা করছিলাম। হায়া তখনও কাঁপতে কাঁপতে ফুপাচ্ছে। আশিয়ান কিছুক্ষণ সময় নিয়ে হায়ার ভয় দূর করে। তারপর তাকে বেডের হার্ডবোর্ডের সাথে আধা শোয়া করে শুয়ে দিয়ে তার মাথায় আধ খোলা হিজাব খুলে দিতে থাকে। হায়া এক ধ্যানে আশিয়ানের দিকে তাকিয়ে আছে। লোকটা তার সাথে একদম বাচ্চাদের মতো ঝগড়া করে, আবার হায়ার একটু কিছু হলে চিৎকার চেঁচামেচি করে সব মাথায় তুলে ফেলে। হায়ার মনে পড়ে যার কয়েক ঘন্টা আগে হসপিটালে আশিয়ানের করা পাগলামিগুলোর কথা। আশিয়ান হসপিটালে গিয়ে হায়াকে আহত অবস্থায় দেখতে পেয়ে কেমন পাগলের মতো করছিল। ডাক্তার, নার্স সকলকে ধমকের উপর রাখছিল যাতে তার হায়াকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়।
হায়ার ব্যথায় রাতে জ্বর আসতে পারে বলে একজন নার্স ডাক্তারের নির্দেশ মোতাবেক তাকে ব্যথা উপশম ইঞ্জেকশন দিতে আসলে তখনও তাকে এক প্রকার হুমকি দিয়ে আশিয়ান বলে, ও যাতে ব্যথা না পায় এমন ভাবে দেবেন, না হলে আপনার নামে কমপ্লেন করব হসপিটাল অথরিটির কাছে। তারপর হায়ার কাছে এসে তাকে নিজের বুকে টেনে নিয়ে আদুরে গলায় বলে, অল্প একটু ব্যথা পাবে শোনা, একদম পিঁপড়ার কামড়ার মতো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ভয় পাবে না। হ্যাঁ, আর ব্যথা পেলে আমায় বলবে, আমি উনার নামে কমপ্লেন করব। আশিয়ান এমনভাবে কথাগুলো বলে যেন হায়া 5 বছরের ছোট বাচ্চা। নার্সটি আশিয়ানের এমন কাণ্ডে হেসে দেয়। নার্সের হাসি দেখে হায়া লজ্জায় পড়ে গিয়েছিল তখন। হায়া ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে আশিয়ান তার হিজাব খুলে দিয়ে তার মুখ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।